ওর জন্মদিনে অবশ্যই আমাদের শুভেচ্ছা, আমার পার্সোনাল শুভেচ্ছা থাকবে। সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিনের শুভেচ্ছা তো থাকবেই। সাকিবের সঙ্গে আমার আসলে গত ১৬ তারিখই কথা হয়েছে। ভালো হৃদমে থাকে, আমার মনে হয় যে তাকে নিয়ে চিন্তা করতেই পারে সিলেক্টররা। তবে সাকিবের জন্য একটু অপেক্ষা করতে হবে। আবার যদি ক্রিকেটে যদি ও আবার ফিরে আসে, এটা আমাদের জন্য অনেক ভালো দিক হবে, কারণ এখনও সময় ব্যাপার। এগুলো নিয়ে আমাদের এত আলোচনা সমালোচনা করার দরকার নেই। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেটার লিজেন্ড, ওভারঅল তিনি বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরেছেন। বাংলাদেশের জার্সিতে আর কখন আসলে দেখছেন কিনা সাকিবকে? সাকিব তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার আমাদের বাংলাদেশের, এবং সবসময় তো ওর ইন্সপায়ার কিন্তু বাংলাদেশ আজকে এতটুকু এসেছি। তো আমি মনে করি যে একটা লিজেন্ড ক্রিকেটার, এবং ওকে সার্বিক সময়ে আমরা অনেক মিস করেছি। এবং ওর জন্মদিনে অবশ্যই আমাদের শুভেচ্ছা, আমার পার্সোনাল শুভেচ্ছা থাকবে ইনশাআল্লাহ। আবার যদি ক্রিকেটে যদি ও আবার ফিরে আসে, এটা আমাদের জন্য অনেক ভালো দিক হবে, কারণ এখনও সময় আছে। তো বেস্ট উইশেস অবশ্যই থাকবে ওর জন্য। কেন্দ্রীয় চুক্তিতে নেই নতুন বছরের। তো সাকিব আল হাসান গতকাল একটা বিজ্ঞাপন প্রকাশ করেছেন বেটিং সাইটে, সেটা নিয়ে নানা সমালোচনা হচ্ছে। আপনি যেহেতু প্রধান নির্বাচক ছিলেন লম্বা একটা সময় ধরে, কেন্দ্রীয় চুক্তির বাইরে গিয়ে বাংলাদেশে কোনো ক্রিকেটার এরকম চুক্তিতে আসতে পারেন কিনা, আপনার কোনো মন্তব্য আছে কিনা? বাট ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে আমাদের এত আলোচনা সমালোচনা করার দরকার নেই। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও যেভাবে মনে করছে ওইভাবে যাচ্ছে, যেহেতু এখন তো বিসিবি কোনো চুক্তিতে নেই, তো সুতরাং ও যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবে। বাট এটা প্লেয়ারদের গ্রহণযোগ্যতা যেখানে ওখানে যাওয়া উচিত, এবং আমি মনে করি যে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু বলার নেই। সাকিব আসলে অপরিহার্য, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট একটু খেলার বাইরে রয়েছে। আপনি লাস্ট যখন খেলেছে তখনও খুব ছন্দে ছিল, সেটা বলা যাবে না। তো স্বাভাবিকভাবে যেহেতু একটু খেলার বাইরে রয়েছে, আমার মনে হয় যে এখন সে কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবে, সেখানে কেমন খেলে সেটার উপর ডিপেন্ড করে একটা জাজমেন্টে যাওয়া যেতেই পারে। যদি সে ভালো রিদমে থাকে, আমার মনে হয় যে তাকে নিয়ে চিন্তা করতেই পারে সিলেক্টররা। বাট তাকে ছাড়া চিন্তা করে এগোনোটাও শিখতে হবে, সেই জায়গাটাও মনে হয় সিলেক্টররা চিন্তা করছে। সো আমার মনে হয় দুই দিক থেকেই চিন্তা করা যেতে পারে। তবে সাকিবের জন্য একটু অপেক্ষা করতে হবে, যেহেতু সে ডোমেস্টিকে আমাদের দেশে এসে খেলতে পারছে না। বাইরের খেলাগুলো কেমন খেলছে সেদিকে একটা নজর অবশ্যই থাকবে সিলেক্টরদের বা ক্রিকেট বোর্ডের। সেই জায়গা থেকে তারা কিছু একটা চিন্তাভাবনা করতে পারেন। বাট সাকিবের একদিন পরেই জন্মদিনের শুভেচ্ছা তো থাকবেই। সাকিবের সঙ্গে আমার আসলে গত ১৬ তারিখই কথা হয়েছে। সো আমি শিওর যে জন্মদিনের দিনও হয়তো তাকে উইশ করা হবে। একটা বছর যেহেতু নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত স্পন্সরের ক্ষেত্রে আমরা দেখেছি গতকালকে সাকিব আল হাসান একটা স্পন্সর দিয়েছেন বেটিং কোম্পানি, সেটা নিয়ে নানা সমালোচনা। সেক্ষেত্রে বিসিবির গাইডলাইন কিংবা কোনো ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির বাইরে যখন যাবেন, তখন সেক্ষেত্রে স্পন্সর নির্বাচনের ক্ষেত্রে কোনো আলাদা রুলস আছে কিনা? আসলে এটা আমি একদম স্পেসিফিক বলতে পারবো না। নিশ্চিতভাবেই তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কারণ মানে আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার যারা হয়, আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার অনেকে মনে করে যে সেন্ট্রাল কন্ট্রাক্টের ২১ জন বা ২০ জন, এরা কিন্তু না। এর বাইরেও কিন্তু ন্যাশনাল লিগের কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে ১০০ জন, এবার কিন্তু ফার্স্ট ক্লাস প্লেয়ার কন্ট্রাক্টেড প্লেয়ার। সো আপনি যদি ন্যাশনাল টিম মিলিয়ে ধরেন ১২০-২০-এর উপরে প্লেয়ার কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার, সবার জন্যই কিন্তু নিয়মটা একই হবে। আর কন্ট্রাক্টের বাইরে যারা রয়েছে তাদের জন্য নিয়মটা কি আমি আসলে শিওর না। নিশ্চিতভাবে সেটা শিওর হলে বলা যায়। এই বিষয়টা নিয়ে অনেক আমি দেখেছি সোশ্যাল মিডিয়া হয়তো টুকটাক আলোচনা সমালোচনা হচ্ছে। বাট আমি আসলে ক্রিকেট বোর্ডের গাইডলাইনটা এটার ব্যাপারে একদম ক্লিয়ার না হয়ে আমি আসলে কমেন্টস করাটা ঠিক হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই।